10 রোজ শনিবার শুরু হতে যাচ্ছে বাংলা নিউজ টিভি। আমি শিউলি মিজান, বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাঙালিদের নিত্যদিনের ঘটনাবলী নিয়ে আমাদের এই নিউজ অনুষ্ঠান। বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের 30 লাখ শহীদ, যাদের কারণে আমরা আজকে আমাদের স্বাধীনতা পেয়েছি। জনাব কুদ্দুস খানের মুখে স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। স্থানীয় সংবাদ নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করছি। একটা মজার ব্যাপার হচ্ছে, সুন্দরবনকে 7ম আশ্চর্য করার একটা প্রচেষ্টা বাঙালিরা দীর্ঘদিন যাবৎ করছে। সেই কারণে লস অ্যাঞ্জেলে আসছিলেন পূর্বাঞ্চল পত্রিকার মালিক এবং সম্পাদক। উনি এসে জিনিসটাকে আরেকটু বেশি ত্বরান্বিত করার চেষ্টা করেছেন। আপনারা সকলেই ইমেল করুন, সুন্দরবন তাকে 7ম আশ্চর্য হয়ে যায়। এ নিয়ে আলাউদ্দিনের কালকে একটা মিটিং হয়েছে। মিটিংয়ে ছিলেন কনসাল জেনারেল নিজে এবং পূর্বাঞ্চলের মালিকও বেশ একটা গৌরগম্ভীর ভাষণ দিয়েছেন। এরপরে আমরা যাই, পাঠক ফোরাম ও বাংলা পাঠশালা একটা নতুন অনুষ্ঠান করেছে গতকাল। সেটা হয়েছে তৌরাত রেস্টুরেন্টে। অনুষ্ঠানটা হয়েছিল কি, বাংলাদেশকে নতুন প্রজন্মের কাছে ইন্ট্রোডিউস করা। তো সেখানে আমরা যারা বৃদ্ধরা আসছি বাংলাদেশে, তারা নতুন প্রজন্মকে বাংলাদেশ কি এবং কেন, কোথায় অবস্থিত, এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে। সভাটা বেশ জমেছিল, লোকজনের সংখ্যাও প্রচুর ছিল। সুন্দরবন নিয়ে একটি কথা না বলে নয় যে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন টিভিতে, তারা আপনারা নিজেরাও করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছেন এখানে এবং বাংলাদেশে, তাদেরকে অনুরোধ করুন, একটি ইমেলের জন্য প্রয়োজন মাত্র কয়েকটা সেকেন্ড, এবং আপনার কয়েক সেকেন্ড সময় ব্যয়ের কারণে কিন্তু বাংলাদেশের নাম, বাংলাদেশের সুন্দরবনের নাম বিশ্ব মানচিত্রে স্থান পেতে পারে। আর নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়ার যে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে, আমরা অবশ্যই সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার প্রিয় দর্শক, আপনি সুমন লাহার নাম জানেন। উনি ভারতীয় নাগরিক। সেখানে ক্লাসিক্যাল মিউজিকের একটা সুন্দর অনুষ্ঠান করেছেন গত 4 তারিখে। এটা হয়েছিল লস ভিলেজের একটা কলেজে। সুমন লাহা ছোট ছোট বাচ্চাদের 3 বছর থেকে শুরু করে 10-15 বছর বাচ্চাদের মিউজিক্যাল করিয়েছেন, ক্লাসিক্যাল মিউজিক্যাল। এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং সত্যিকারই অনেক তবলাবাদক আমরা দেখেছি, শিশু তবলাবাদক। সুমন লাহাকে ধন্যবাদ, আপনি আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আচ্ছা, লিটল বাংলাদেশে একটা সভা হয়ে গেল। আপনারা জানেন প্রায় 2 মাস গত হয়ে গেছে, লিটল বাংলাদেশের সাইনটি লেগেছে। তার একটা অনুষ্ঠান করার জন্য সিটি বারবার চাপ দিয়েছে। সিটিকে ধন্যবাদ জানানো হবে এবং সিটি আসতে চায় আমাদের সেই অনুষ্ঠানে। মহিল হক বাচ্চুর নেতৃত্বে একটা কনভেনিং কমিটি করা হয়েছে, কিন্তু বারবার তারা ফেল করছে। এ যাবৎ 3বার তারা নির্দিষ্ট ডেট দিয়েছিলেন, ডেট তারা রক্ষা করতে পারেনি। এই 18 তারিখে আমাদের একটা অনুষ্ঠান করার কথা ছিল। অনুষ্ঠান মানে কি, একটা সুন্দর অনুষ্ঠান সিটি দেখতে চান যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ তাদের একটা অনুষ্ঠান প্রেজেন্ট করি এবং তাদের ইন্ট্রোডিউস করি। আমরা আবারও ফেল করছি। আমরা অনুরোধ করব বাঙালি প্রবাসীদের এবং বিশেষ করে মহিল হক বাচ্চু, আপনি একটু গরজ করে আর একটু সময় দিয়ে লিটল বাংলাদেশের অনুষ্ঠানটা করুন। দেখুন, লিটল বাংলাদেশ যখন এতটা ত্যাগ স্বীকার করে যখন এসেছেই, তো বাকিটুকু বাদ রাখার মতো যুক্তিগত কিন্তু খুঁজে পাচ্ছি না। এবং এই জিনিসটা আজকের সময়ের 1 ফোর কিন্তু অসময়ের 10 ফোরের সমান। সেটা চিন্তা রেখে আমাদের নেতৃবৃন্দ যদি আরও তাদের কাজের গতিকে, বিশেষ করে লিটল বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যতটুকু কাজ বাকি আছে সেটা করে ফেলে, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। একটা রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মশরুল হুদা একটা কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলেন তৌরাত রেস্টুরেন্টে। কবিতা সন্ধ্যাটা বেশ ভালোই হয়েছে। এখানে বেশ কয়েকজন কবি এসেছিলেন, বেশ কয়েকজন নতুন কবি এবং তরুণ কবি। বিশেষ করে মার্টিন রহমান, ওনাকে আমরা ব্যবসায়ী হিসেবে জানতাম, উনি যে কবিতা লেখেন সেটা জানা ছিল না। যাক, সন্ধ্যাটা মোটামুটি সুন্দর হয়েছে। আমরা কাজী মশরুল হুদাকে ধন্যবাদ জানাই বিথিকে। মিসেস বিথি বেশ সুন্দর একটা কবিতা প্রেজেন্ট করেছেন। আপনার কি মন্তব্য আছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে এই প্রবাসে অনেক কাজের ফাঁকে, ব্যস্ততার মুহূর্তেও আমাদের যে ভেতরে যে একটা সুপ্ত প্রতিভা আছে সেটা আমরা প্রকাশ করতে পারছি, এবং অনেকে রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। কাজী মশরুল হুদা সেই সুপ্ত প্রতিভাধারীদের লাইমলাইটে এনে একটি ভালো কাজ করেছেন। বেঙ্গলি হেরিটেজ আবার ভেঙে গেছে। বেঙ্গলি হেরিটেজ একবার 2 ভাগে বিভক্ত হয়েছিল। এ নিয়ে মামলা মোকদ্দমা হয়ে গেছিল।
তো এক অংশের কৃষ্ণ মজুমদার নেতৃত্ব দিয়েছিলেন, কৃষ্ণ মজুমদার এবং দীপক মিস্ত্রি যে দীপক মিস্ত্রির সংগঠনটা আবার ভেঙে গেছে, ভেঙে যেয়ে তারা নতুন সংগঠন করছে, তারা পরস্পরকে অভিযোগ করছে। অভিযোগের কিছুটা অত্যন্ত নোংরা অভিযোগই মনে হয়েছে, টাকা পয়সার ব্যাপার নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আমরা আশা করব বেঙ্গলি হেরিটেজ একত্রে কাজ করুন, মাইনরিটিদের একটা মাত্র সংগঠন হিন্দুদের এখানে, সেই সংগঠনে ভাগ বাটোয়ারা করা বা এ নিয়ে হয়েছে গণ্ডগোল না করাই ভালো। আমরা আশা করব, অনুরোধ করব সেক্রেটারি জেনারেল এবং কৃষ্ণ মজুমদারকে একত্রে বসে আমরা মিটপাট করে ফেলুন বিষয়টা। আসলে লক্ষ্য যখন একই, বহু পথ এবং মতের লোকজন থাকতেই পারে, কিন্তু লক্ষ্য যদি এক হয় তাহলে সেই মত পথের যে বিভক্তিটা সেটা ঝেড়ে ফেলা বোধহয় আমার কাছে ভালো মনে হচ্ছে। আর এই জটিল বিষয় নিয়ে আমি কথা বলবো। বাবলা মনে হয়েছিল কিছুদিন আগে 28 তারিখে, গত 28শে নভেম্বর মনে হয়েছিল যে বাবলার দুই গ্রুপ, রিফর্ম গ্রুপ এবং অরিজিনাল বাবলা গ্রুপ একত্রে মিলিত হবেন। আমিও তার মধ্যে নেতৃত্বে ছিলাম। আমরা গিয়েছিলাম বাবলার সভায় একত্রকরণ করতে। আমাদের দাবিগুলো সবই অফিসিয়ালি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের অ্যাটিচিউড এবং ব্যবহার এত খারাপ ছিল, দুষ্ট ছিল, কাজেই তারা ওয়াকআউট করে নাই ধৈর্য সহকারে থেকে। পরে তারা সিদ্ধান্ত করেছে গত 4 তারিখে, 4ই ডিসেম্বর, যে বাবলা মোটামুটি তারা বাবলা ফিরে যাচ্ছে না, রিফর্ম গ্রুপ বাবলা ফিরে যাচ্ছে না। তার মানে বাবলা বিভক্ত হয়ে গেল, দুটো প্যারেড হবে। তারা একটা প্যারেডের ঘোষণাও দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছে তুহিন 20,000 টাকা অনুদান দেওয়ার চিন্তা করছেন, আরো 20,000 টাকা তারা জোগাড় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তার মানে এবার দুটো প্যারেড হচ্ছে। সেইখানে আরেকটা মজার, বাবলার ফান্ড রেজিং ছিল গত 5ই ডিসেম্বর। সেইখানে ডক্টর হাশেম কিছু কথাবার্তা বলেছেন যেটা নাকি ঐক্যের পক্ষে না বরং বিপক্ষে যায়। তিনি কিছু অ্যারোগেন্সি দেখিয়েছেন। আমার মনে হয় দুই গ্রুপ, রিফর্ম গ্রুপ যেখানে আমিও আছি একজন, এবং বাবলা অরিজিনাল গ্রুপদের আরেকটু সহনশীল হয়ে সংগঠনটা টিকে রাখতে বলে ভালো হইতো। আসলে বেশ কয়েক বছর ধরে কিন্তু ভালোই চলছিল বাবলা। একটি প্যারেড হচ্ছিল, বছর একটি প্যারেড, এবং লস অ্যাঞ্জেলেস বা বৃহত্তর লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক সংগঠন এই একই ছাতাতলে এসেছিলেন। তখনও যারা নেতৃত্বে ছিলেন তারাও কিন্তু এখনো নেতৃত্বে আছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, বিভিন্ন লোকজনের, প্রবাসীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে নেতৃত্বের দ্বন্দ্বটাই বড় হয়ে আসছে। ইমেলের উত্তর দিতে চাচ্ছি। ঢাকার থেকে একজন ইমেল আমাকে বলেছেন যে কুদ্দুস খান আপনারা গার্বেজ নিউজ দিচ্ছেন। ঘটনা কিন্তু অনেকটা সত্য হতে পারে ঢাকার স্ট্যান্ডার্ডে, কারণ ঢাকাতে মন্ত্রী মিনিস্টার আছে, বিএনপি আওয়ামী লীগ আছে, তার নিয়ে যে সংঘাত হয় বা ভালোবাসা হয়, অ্যাম্বাসেডারগণ আছে, তাদের নিয়ে নিউজ করতে হয়। আমরা এখানে ছোট্ট একটা বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের কালচার সংস্কৃতি লস অ্যাঞ্জেলেস আছে, সেখানে কিন্তু আমাদের কোনো মন্ত্রী মিনিস্টার অ্যাম্বাসেডার নেই। নিত্যদিনের সাধারণ মানুষের সাধারণ কথার টিভি হচ্ছে বাংলা নিউজ টিভি। আবারও বলছি, নিত্যদিনের সাধারণ মানুষের সাধারণ টিভি বাংলা নিউজ টিভি। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান শুরুতে সবার জন্য বিজয়ের শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জেলে নির্মমভাবে নিহত 4 জাতীয় নেতা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তি সংগ্রামে লাখো লাখো শহীদদের পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আজকে শুরুতেই আমি একটি কথা বলে দিতে চাই। এই যে 16ই ডিসেম্বর, যেটিকে আমরা বিজয় দিবস বলি, এর আসল অর্থটা কি? এদিন কি ঘটেছিল? হয়তো নূতন প্রজন্মের অনেক বন্ধু, অনেক ভাই বোনেরা এই সম্পর্কে ততটা অবহিত নন। তাই তাদের অবগতির জন্য আমি বলে দিই এদিনের তাৎপর্য কি এবং এদিন কি হয়েছিল। 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী দাপ্তরিকভাবে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের দলিলে সই করে। স্বাধীনতার উপর এ যাবৎকাল অসংখ্যই কবিতা লেখা হয়েছে এবং প্রতিটি কবিতাই আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। আশরাফুল আলমের সেই রণাঙ্গনের চিঠিটি যখনই আমি পড়ি বা আমি আবৃত্তি করি, সেটা আমাকে সত্যি আন্দোলিত করে, শিহরিত করে। আমি সেটা এখন একটি অংশ আপনাদের এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে শোনাচ্ছি। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি, বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না,
শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচন্ড আক্রমণে শত্রুকে বিপর্যস্ত করার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারো। আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত, তখন আর হেঁটে খালটা পার হবার উপায় থাকতো না। খালের উপর দিয়ে বাঁশের তৈরি একটা সাঁকো দেওয়া হতো। আমার স্পষ্ট মনে পড়ছে, সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না। কেউ জোর করে পার করতে চাইলে ভয়ে কান্নাই জড়িয়ে দিত। শুধু মনে হতো খালে একবার পড়ে গেলে আমি আর কোনো দিন পাড়ে উঠতে পারবো না। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি, বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচন্ড আক্রমণে শত্রুকে বিপর্যস্ত করার মতো দুর্জয় সাহস আমার রক্তে রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। এখন একটা এই প্রজন্মের শিল্পী, তার কাছ থেকে স্বাধীনতার একটা গান শুনি, রাশা রহমান। আমরা স্বাধীনতার যুদ্ধের কথা বলছি, স্বাধীনতার আন্দোলনের কথা বলছি। আমরা আজকে বিদেশের মাটিতে এখানে অনেকদিন বসবাস করছি। আপনার কি গর্ব হয় না যে আমরা এই বিদেশের মাটিতে বসেও আজকে বাংলায় অনুষ্ঠান করছি, বাংলা ভাষায় কথা বলছি, বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য প্রয়াস করছি? অবশ্যই অবশ্যই গর্ব তো হয়ই, এবং সাথে সাথে দুঃখও হয়। এজন্য দুঃখ হয় যে আমাদের স্বাধীনতার কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মূল্যবোধ অহংকার সব ভুলুণ্ঠিত হয়ে গেল। আবার একই সাথে গর্ব হয় যে আমরা সেই স্খলন থেকে আমরা উত্তরণ ঘটাতে পেরেছি, এবং আজকে এই প্রবাসে বসে আমরা সগৌরবে এবং যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে আমরা স্বাধীনতার বা বিজয়ের অনুষ্ঠান আমরা করতে পারছি। আসলে এই গানগুলো যখন আমরা শুনি, আমাদের মধ্যে কিন্তু আসলে সেই সেই মানে রণাঙ্গনের যে মানে শক্তি, রণাঙ্গনের যে মানে অনুভূতি চলে আসে। আমার কাছে যেটা মনে হয় যে ৭১ সালটাই পুরাটা আবার উঠে আসে আমাদের মাঝে। সত্যি সত্যি কথাটা সত্যি। মানে আমরা যারা সেই যুদ্ধ দেখেছি তারা কতটা যে ভাগ্যবান এবং কতটা যে আমরা সেই প্রেরণা থেকে উদ্বুদ্ধ হতে পারি তা কিন্তু কোনো ভাষায় বলে ব্যক্ত করা যায় না। এই গান শুনলে রক্ত গরম হয়ে যায়, টকবক করে ওঠে, এবং যে কোনো ষড়যন্ত্র, যে কোনো স্খলনের বিরুদ্ধে আবার মুক্তিযুদ্ধের সেই গর্জন হুঙ্কার যেন আমাদের আত্মার মধ্যে ফুলের মতো প্রস্ফুটিত হয়। তাই জনগণের কাছে একটা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি। এবং আমরা যারা প্রবাসে আছি আমরা সেটাকে পুরোপুরি সমর্থন করছি, এবং আমরা বলতে চাই যে ইয়েস, এটা হোক। আমরা চাই এবং এটা হয়ে এটা সমাপ্তি যাতে হয়ে যায়।